ক্যাপাসিটরের নাম শোনেননি এমন মানুষ বর্তমান সময়ে খুঁজে পাওয়া খুবই কঠিন হতে পারে, কেননা ইলেকট্রিক এবং ইলেকট্রনিক সার্কিটে খুবই গুরুত্বপূর্ণ মৌলিক একটি উপাদান হলো ক্যাপাসিটর। এবং ক্যাপাসিটর বিষয়টি কোনো ছোটখাটো বিষয় নয়, কেননা ক্যাপাসিটরের উপর ভিত্তি করে অনেকেই পিএইচডি করে থাকেন। সেই হিসেবে বলতেই পারেন ক্যাপাসিটর সম্পর্কে আমি নিজেও খুব একটা জানি তা কিন্তু নয়, তবে আমি আশাবাদী এবং প্রতিশ্রুতিবদ্ধ এই ভিডিও থেকে অনেকেই উপকৃত হতে পারেন। কেননা আজকের ভিডিওতে আমরা জানবো ক্যাপাসিটর কি, ক্যাপাসিটর কত প্রকার, ক্যাপাসিটর কেন ব্যবহার করা হয় এবং ক্যাপাসিটর কিভাবে কাজ করে। চলুন টেবিল এবং এমিনেশনের মাধ্যমে ক্যাপাসিটর সম্পর্কে জানতে চেষ্টা করি। ক্যাপাসিটর কি? ক্যাপাসিটর অপর নাম হলো কন্ডেন্সার, বাংলা এটিকে ধারক বলা হয়। অর্থাৎ একটি ক্যাপাসিটর ইলেকট্রিক চার্জকে ধারণ করে রাখতে পারে। একটি ক্যাপাসিটর কি পরিমাণ ইলেকট্রিক চার্জকে ধারণ করে রাখবে এবং এর ভোল্টেজ কি হবে তা নির্ধারিত হয় ক্যাপাসিটরে ব্যবহৃত ড্রাই ইলেকট্রিক এবং পরিবাহী পদার্থের উপর। কোনো ক্যাপাসিটর যে পরিমাণ চার্জকে ধারণ করে রাখতে পারে তাকে বলা হয় ওই ক্যাপাসিটরের ক্যাপাসিট্যান্স বা ক্যাপাসিটি। ক্যাপাসিটি পরিমাপের একক হলো ফ্যারাড। সাধারণত মিলি ফ্যারাড, মাইক্রো ফ্যারাড, পিকো ফ্যারাড এবং ন্যানো ফ্যারাডে এটি প্রকাশ করা হয়। যেমন একটি ব্যাটারিতে ভোল্টেজ এবং এম্পিয়ার লেখা থাকে, তেমনি করে একটি ক্যাপাসিটরে ভোল্টেজ এবং তার ক্যাপাসিট্যান্স লেখা থাকে। এখন আপনি হয়তো ভাবতে পারেন ক্যাপাসিটর এবং ব্যাটারি বোধহয় একই, এবং এটি অনেকেই মনেও করে থাকে। তবে ক্যাপাসিটর এবং ব্যাটারির মধ্যে উল্লেখযোগ্য পার্থক্য রয়েছে। যেমন ধরুন, একটি ব্যাটারি চার্জ হওয়ার সময় খুব ধীরে ধীরে অনেক বেশি পরিমাণে চার্জকে সংগ্রহ করে রাখে এবং ডিসচার্জ হওয়ার সময় তা ধীরে ধীরে ডিসচার্জ হয়ে যায়। অপরদিকে একটি ক্যাপাসিটর চার্জ হওয়ার সময় খুব দ্রুত অল্প পরিমাণ চার্জকে সংগ্রহ করে রাখে এবং ডিসচার্জ হওয়ার সময় খুব দ্রুত তা ডিসচার্জ করে দিতে পারে। সুতরাং বোঝাই যাচ্ছে ক্যাপাসিটর এবং ব্যাটারির মধ্যে উল্লেখযোগ্য পার্থক্য রয়েছে, বিশেষ করে রাসায়নিক এবং টেকনিক্যাল পার্থক্য রয়েছে। এই পার্থক্য নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব না, এর জন্য আমরা অন্য একটি ভিডিও আনতে পারি। চলুন আমরা এবারে জানবো ক্যাপাসিটর কত প্রকার। বন্ধুরা, এ পর্যন্ত প্রায় 7 প্রকারের ক্যাপাসিটর ব্যবহার হতে দেখা গেছে। এর মধ্যে রয়েছে স্টিলোফ্লেক্স ক্যাপাসিটর, পলিস্টার ক্যাপাসিটর, পেপার ক্যাপাসিটর, মাইকা ক্যাপাসিটর, সিরামিক্স ক্যাপাসিটর, ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটর এবং এয়ার ক্যাপাসিটর। এছাড়াও আরো বিভিন্ন ধরনের ক্যাপাসিটর ব্যবহার হতে দেখা যায়। তবে পোলারিটির উপর ভিত্তি করে ক্যাপাসিটরকে 2 প্রকার ধরা হয়, তবে আমরা এটিকে 3 প্রকার ধরতে পারি। যেমন ধরুন, পোলারাইজড ক্যাপাসিটর, নন পোলারাইজড ক্যাপাসিটর এবং ভেরিয়েবল ক্যাপাসিটর বা অ্যাডজাস্টেবল ক্যাপাসিটর। পোলারাইজড ক্যাপাসিটর এ ধরনের ক্যাপাসিটর ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটরের অন্তর্গত। এ ধরনের ক্যাপাসিটরে একটি পজিটিভ পোল এবং একটি নেগেটিভ পোল থাকে। এই পোলগুলো চেনার উপায় হলো, যেই পোল বরাবর ক্যাপাসিটরের গায়ে এ ধরনের দাগ টাঙানো থাকে সেটি হচ্ছে নেগেটিভ পোল, এবং যেই পোল বরাবর এ ধরনের কোনো দাগ টাঙানো থাকে না সেটি হচ্ছে পজিটিভ পোল। আর এই ধরনের ক্যাপাসিটর সাধারণত ডিসি সার্কিটে ব্যবহার করতে হয়, এবং ব্যবহার করার সময় সাপ্লাই লাইনের পজিটিভের সঙ্গে ক্যাপাসিটরের পজিটিভ এবং সাপ্লাই লাইনের নেগেটিভের সঙ্গে ক্যাপাসিটরের নেগেটিভ ব্যবহার করতে হবে। উল্টো করে লাগালে এটি নষ্ট হয়ে যাবে। এছাড়াও এটি ব্যবহার করার সময় সাপ্লাই লাইনের ভোল্টেজের তুলনায় ক্যাপাসিটরের ভোল্টেজ বেশি রাখতে হবে। কোনোভাবেই সমান অথবা কম রাখলে ক্যাপাসিটর নষ্ট হয়ে যাবে। এখন প্রশ্ন আসতে পারে, কতটুকু বেশি রাখতে হবে? সাপ্লাই ভোল্টেজের তুলনায় ক্যাপাসিটরের ভোল্টেজ 1.5, 2 গুণ অথবা 3 গুণ বেশি রাখতে পারেন। উদাহরণস্বরূপ 12 ভোল্টের একটি সাপ্লাই লাইনে 16 থেকে 35 ভোল্টের ক্যাপাসিটর ব্যবহার করতে হবে। এবারে আমরা জানবো নন পোলারাইজড ক্যাপাসিটর সম্পর্কে। স্ক্রিনে আপনারা যে ক্যাপাসিটরগুলো দেখতে পাচ্ছেন এরাই হচ্ছে নন পোলারাইজড ক্যাপাসিটর। অর্থাৎ পোলারাইজড ক্যাপাসিটরের বিপরীতে যত ক্যাপাসিটর রয়েছে এরা সবাই হচ্ছে নন পোলারাইজড ক্যাপাসিটর। নন পোলারাইজড ক্যাপাসিটরে কোনো নেগেটিভ বা পজিটিভ পোল বলতে কোনো পোল থাকে না। সুতরাং এটি ব্যবহার করার সময় যে কোনো একদিক থেকে ব্যবহার করলেই হলো, এতে কোনো সমস্যা হয় না। নন পোলারাইজড ক্যাপাসিটরগুলো সাধারণত এসি এবং ডিসি উভয় ক্ষেত্রে ব্যবহার করা যায়। উদাহরণস্বরূপ আমাদের বাড়িতে ব্যবহৃত মোটর এবং ফ্যানের মধ্যে যে ক্যাপাসিটরগুলো ব্যবহার হয় এগুলোও কিন্তু নন পোলারাইজড ক্যাপাসিটরের অন্তর্গত। এবারে আমরা জানবো ভেরিয়েবল ক্যাপাসিটর বা অ্যাডজাস্টেবল ক্যাপাসিটর সম্পর্কে। স্ক্রিনে আপনারা যে ক্যাপাসিটরগুলো দেখছেন এগুলোই হচ্ছে ভেরিয়েবল ক্যাপাসিটর বা অ্যাডজাস্টেবল ক্যাপাসিটর। নাম শুনেই বোঝা যায় এগুলোর ক্যাপাসিটি নিজের ইচ্ছে মতো অ্যাডজাস্ট করে নেওয়া যায়, এবং এই ক্যাপাসিটরগুলো সাধারণত মাইকা এবং এয়ার ক্যাপাসিটরের অন্তর্গত হয়ে থাকে। উদাহরণস্বরূপ আমাদের ব্যবহৃত রেডিওতে থাকা ফ্রিকোয়েন্সি অ্যাডজাস্টারের যে নবটি আমরা ঘুরিয়ে থাকি সেই নবটির মাধ্যমে আমরা কিন্তু এই গ্যাং ক্যাপাসিটরকে ঘুরিয়েই আমরা ফ্রিকোয়েন্সি অ্যাডজাস্ট করে থাকি।
এবারে আমরা জানবো ক্যাপাসিটর কিভাবে কাজ করে। বন্ধুরা এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে ক্যাপাসিটরের মূল কাজ হলো চার্জকে সঞ্চয় করে রাখা এবং প্রয়োজনে তা ডিসচার্জ করে সার্কিটকে সাপ্লাই দেওয়া, এবং এই দুইটি পদ্ধতিকে কাজে লাগিয়ে ক্যাপাসিটরের বিভিন্ন ধরনের কাজ হয়ে থাকে। বন্ধুরা স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন একটি ব্যাটারি, একটি সুইচ এবং একটি বাতি রয়েছে, এবং এটিকে আমি সুন্দর করে কানেক্ট করে দিয়েছি। যখনই আমি সুইচটি অন করলাম তখন বাতিটি জ্বলে উঠল, এবং আমি যখনই সুইচটি অফ করলাম সঙ্গে সঙ্গে বাতিটি নিভে গেল। এবারে আমি সুইচটি অফ করে রেখে বাতির পাশে আমি একটি ক্যাপাসিটর বা ফিল্টার ব্যবহার করলাম। এবারে আমি সুইচটি আবারও অন করলাম এবং এবারে সুইচটি আবারও অফ করলাম। এবারে দেখুন বাতিটি আস্তে আস্তে নিভে গেল। ক্যাপাসিটর কিন্তু এভাবেই চার্জকে স্টোর করে রাখে এবং প্রয়োজনে তা সাপ্লাই দেয়। এবারে বাতিটি নিভে যাওয়ার আগে আমি যদি পুনরায় আবারও সুইচটি অন করি তাহলে দেখবেন আমার বাতিটি কিন্তু নিভল না পুরোপুরি। ঠিক এই পদ্ধতিটাকে কাজে লাগিয়ে কিন্তু ক্যাপাসিটরের বিভিন্ন ধরনের কাজ করা হয়ে থাকে। যেমন ধরুন চার্জকে সংগ্রহ করে রাখার একটি পদ্ধতি এবং চার্জকে ডিসচার্জ করে রাখার একটি পদ্ধতি। এই দুইটি পদ্ধতিকে কাজে লাগিয়ে ক্যাপাসিটরের নানাবিধ ব্যবহার রয়েছে, তবে এটি একটি ভিডিওর মাধ্যমে কোনোভাবেই প্রকাশ করা সম্ভব নয়। আমি আগেই বলেছি যে ক্যাপাসিটর কোনো ছোটোখাটো বিষয় নয়, তবে একটি উদাহরণের মাধ্যমে আমরা ক্যাপাসিটরের ফিল্টারিং সম্পর্কে জানতে পারি। লক্ষ্য করুন এটি হচ্ছে একটি 12 ভোল্ট ট্রান্সফরমার এবং এখানে যে কারেন্টটি পাওয়া যায় সেটি হচ্ছে এসি কারেন্ট। এখন আমরা ডিসি করার জন্য রেকটিফায়ার ব্যবহার করব। আমরা জানি রেকটিফিকেশন যদি সর্বোচ্চ ভালো পরিমাণেও হয়, অর্থাৎ ফুল ওয়েভ বা ব্রিজ রেকটিফায়ারও হয়, তারপরেও এটি সর্বোচ্চ 70% পর্যন্ত ডিসি করতে পারে। বাকি 30% এসির প্রভাব এখানে থেকেই যায়। অর্থাৎ আমরা ধরে নিতে পারি এখানে যে ডিসিটি আমরা পাবো এই ডিসিতে 30% এসি এবং 70% ডিসি রয়েছে, অর্থাৎ এটি হচ্ছে একটি ভেজালযুক্ত সার্কিট এবং আমাদের ডিসি সার্কিটে এই কারেন্ট ব্যবহার করলে আমাদের সার্কিটে প্রবলেম হতে পারে। এখন আমরা এটিকে কিভাবে বিশুদ্ধ ডিসিতে রূপান্তর করতে পারি? এখানে একটা কথা মনে রাখতে হবে, ব্যাটারি ব্যতীত কোনোভাবেই কিন্তু বিশুদ্ধ ডিসি পাওয়া যায় না। এভাবে আমরা সর্বোচ্চ হলেও 95-96% পর্যন্ত ডিসি করতে পারি, যেটা দিয়ে আমাদের সার্কিট খুব ভালো চলবে। এর জন্য আমরা একটি ক্যাপাসিটর নিয়ে নেব এবং ক্যাপাসিটরের পজিটিভ এবং সাপ্লাই লাইনের পজিটিভ একত্রে কানেক্ট করে দিব এবং ক্যাপাসিটরের নেগেটিভ এবং সাপ্লাই লাইনের নেগেটিভ একত্রে কানেক্ট করে দিব। লক্ষ্য করুন এখানে যে 30% এসিটি রয়েছে, আমরা জানি একটি ক্যাপাসিটর শুধুমাত্র চার্জ সংগ্রহ করে রাখে না, ক্যাপাসিটরের কিন্তু আরো একটি ইফেক্ট রয়েছে, সেটি হচ্ছে ফ্লোয়িং ইফেক্ট, অর্থাৎ ক্যাপাসিটরের মধ্য দিয়ে চার্জ প্রবাহিত হতে পারে। এই ফ্লোয়িং ইফেক্টের কারণে এসি কারেন্টগুলো খুব সহজেই এই প্রান্ত থেকে দেখুন এমিনেশনের মাধ্যমে ঠিক এভাবেই চলে আসবে এই প্রান্তে। ফলে আমরা এভাবে কিন্তু ফিল্টারিং করার মাধ্যমে খুব ভালো ডিসি পেতে পারি। বন্ধুরা ক্যাপাসিটর সম্পর্কে এই ধরনের সংক্ষিপ্ত ভিডিওতে সবকিছু বলে শেষ করা সম্ভব নয়। তারপরে আমি যদি কোনো বিষয় এড়িয়ে যাই বা ভুল তথ্য দিয়ে থাকি অথবা আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে তা আপনারা কমেন্ট করে জানাতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ প্রত্যেককে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।